একদম শুরুতে অর্কদীপের কাছে যাচ্ছি। অর্কদীপ, খুব স্পেসিফিক একটা পয়েন্ট, দুর্নীতি হয়েছে, কে করেছে, কাকে করেছে, কেন হয়েছে, কচকচানি আমরা সারা দিন ধরে টিভিতে পেপারে দেখছি। আমার বেসিক পয়েন্ট, একদম রুট কজটা জানতে চাই। নেতাদের যদি প্রশ্রয় না থাকে তাহলে কি এই দুর্নীতি হতে পারে? এই ময়ূকের প্রশ্ন এক, যে প্রশ্নটা আমি করলাম, সেই প্রশ্নটা হতে পারে কি এটা সম্ভব? ময়ূকদা, আমি এটাই তোমাকে বারবার বলবো যে আমি মানে রেজাল্টের পর থেকে দেখছি এটা নিয়ে আলোচনা চলছে এবং একটা ওই তুতু মেমে অলরেডি শুরু হয়ে গেছে, একটা সব কিছু নিয়ে চলছে। অবশ্যই একটা বড়সড় এর মধ্যে কোনো রকম গড়বড় না থাকলে তো এটা সম্ভবই নয় প্রশ্ন বেরিয়ে যাওয়া। কিন্তু আমি বারবার যে কথাটা বলতে চাইছি, সমস্ত রাজনীতিকে দূরে সরিয়ে রেখে এই লড়াইটা, এই দুর্ভোগটা কিন্তু আলটিমেটলি ওই 24 লক্ষ ছাত্রছাত্রী এবং তার পরিবাররা সাফার করছে। তাই আমি প্রথম দিন থেকে বারবার বলছি যে অ্যাকচুয়ালি এটার একটা সত্যিটা কি সেটা সামনে আসা উচিত। যদি কিছু একটা গড়বড় হয়ে থাকে সেটা বেরিয়ে আসা উচিত। আদারওয়াইজ এই গোটা যে ছাত্রছাত্রী এবং তাদের পরিবার, প্রায় 1 কোটি ভারতবর্ষের মানুষ আজকে সাফার করছে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা আগামী দিনে পরীক্ষা দেবে, তুমি শুরুতেই বলছিলে অনেকে 3 বার 4 বার ধরে ঘরে বসে পরীক্ষা দিচ্ছে। আমি এরকম অনেক স্টুডেন্টকে জানি যার 2 সপ্তাহ আগে মা মারা গেছে, তাও সে পরীক্ষায় বসেছিল। কারণ বারবার তারা এই পরীক্ষায় বসে এইটা ভেবে যে এই পরীক্ষাটা দিয়ে শুধুমাত্র এই বিশ্বাসই ছিল এতদিন যে রাজার ছেলে রাজা হয় না এই পরীক্ষাতে, এই পরীক্ষা দিয়ে যে কোনো প্রজার ছেলেও রাজা হতে পারে, সেই বিশ্বাসে এই পরীক্ষা দেওয়া। তাই এর মধ্যে যদি অন্য কিছু জুড়ে থাকে, এবং অবশ্যই সেটা থাকা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়, সেটা তো অবভিয়াসলি, কিন্তু এটা যদি না বেরিয়ে আসে এবং এইটার সত্যি যদি একবার উদ্ঘাটন না হয় এবং যদি এই মেসেজ যায় যে আমাদের ছেলেমেয়েরা যারা লড়াই করেছিল, পরিশ্রম করেছিল, তারা মেধা নয় অন্য কোনো শক্তির কাছে হেরে গেছে, তাহলে সেটা পুরো শিক্ষা ব্যবস্থার কাছে, ছাত্রছাত্রীদের কাছে এমন একটা এই জায়গাতেই আমার প্রশ্ন অর্কদীপ, যে এই জোড়াতালি দিয়ে, জোড়াতাপ্পি দিয়ে, এই রিসোল টায়ার দিয়ে যেভাবে কিছু ড্রাইভার, অসাধু ড্রাইভার এবং কন্ডাক্টর বাস চালানোর চেষ্টা করে না, এবং সেটাকে যখন অ্যাক্সিডেন্ট হয়, আমি একদম নির্দিষ্টভাবে বলছি, এই মানে মার্জনা করবেন, এই রিসোল টায়ারটা যে লাগানো হয় সেটা পেট্রোল পাম্প জানে, যারা পাংচার ঠিক করেন তারা জানে, ট্রাফিক পুলিশ জানে, পরিবহন মন্ত্রীও হয়তো জানে। কিন্তু একটা বাস, সেই বাসে 130 জন মারা গেলে তখন আমরা হই হই করি, মিডিয়া যখন দেখায় যে দেখো রিসোল টায়ার দিয়ে হচ্ছে। আমি বলছি এই রিসোল টায়ার দিয়ে উচ্চশিক্ষা দপ্তরকে চালানোর যে প্রবণতা নেতাদের বা রাজনৈতিক দলগুলো, নির্দিষ্টভাবে রাজ্যে তৃণমূল এবং কেন্দ্রে বিজেপি, এই প্রবণতাটার জন্য কি এই পুরো ব্যাপারটা হচ্ছে? এবং এটার জন্য ময়ূকদা আমি মনে করি আমরাই দায়ী। আমি যবে থেকে ভোট দিচ্ছি বা ভোটের ব্যাপারে বুঝছি, আমি এরকম দেখিনি যে শিক্ষার ইস্যু নিয়ে ভোট হয়। তো আমি চাইবো যেদিন আমরা শিক্ষাকে ইস্যু করব, আমরা বলবো আমাদের শিক্ষা চাই, যাতে দুর্নীতিহীন, যদি দুর্নীতি হয় তাহলে আমরা ভোট দেব না। যেদিন এই জিনিসটা এসে যাবে, যেদিন শিক্ষা প্রাইমারি ইস্যু হবে, সেদিন আর এই জিনিসটা এক্সিস্ট করবে না। কারণ আমাদের দেশে আমি এখনও অবধি দেখেছি সব কিছু ভোটের জন্য হয় এবং এটা খুব দুর্ভাগ্যজনক, এবং তার জন্য আজকে এই সমস্ত ছাত্রছাত্রীরা সাফার করছে। তাই আমি চাইবো যে সামনের দিনে যত ভোট হবে তাতে 1 নম্বর ইস্যু শিক্ষা হোক, কারণ শিক্ষা ছাড়া আমাদের দেশের শিকদাঁড়াটা কিন্তু ভেঙে যাবে। কিন্তু একদম অর্কদীপ, অনেক ধন্যবাদ তোমাকে। অর্চনাদি, শিক্ষা তো আমাদের রাজ্যের ইস্যু হয়েছিল, শিক্ষা দুর্নীতি তো আমাদের রাজ্যের ইস্যু হয়েছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে না যে আপনাদেরও কোথাও দায়? আমাদের বাংলার ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা তো দেখেছি শিক্ষা, দুর্নীতি এগুলো কত বড় বিষয়, সারা দেশে এই মুহূর্তে দুর্নীতিটা একটা বড় বিষয়, আপনাদের তো দায় নিতে হবে। নিশ্চয়ই। আমি নিজে দুটো কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে জীবনে দাঁড়িয়েছি, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ডাক্তার হয়েছি, ইউপিএসসি পরীক্ষা দিয়ে চাকরি জীবনে 30 বছর চাকরি করে একটা জায়গায় নিজের কেরিয়ার, গ্রাম থেকে আসা একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, লড়াই দিয়ে, মেধা দিয়ে উঠে এসেছি। এবং আমি বুঝি যে ছাত্রদের জীবনে এই পরীক্ষার কত দাম। জীবনে, তাদের জীবনে কোনো 14 থেকে 16 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত পড়তে হয়, কোনো অনুষ্ঠানে তারা যেতে পারে না, তাদের জীবনে সিনেমা দেখা, বন্ধু বান্ধব সমস্ত ত্যাগ করতে হয়, একটা সাধনা তাদের ভবিষ্যৎ, তাদের কেরিয়ারের জন্য। সেই জায়গা থেকে সেই মেধাবী ছেলে মেয়েগুলো যখন বঞ্চিত হয় কোনো কৌশলে বা কোনো অর্থের বিনিময়ে, অন্য কেউ সেই জায়গাটা নেয়, এর চেয়ে অপদার্থতা কোনো জায়গায় হতে পারে না। আমি ছাত্রদের জন্য লড়াই শেষ না, সেটা তো আপনাকে ধর্মেন্দ্র প্রধানকেও বলতে হবে। এইবার আমি এক কাজের কথা, মানে আমি খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছি দিদি, মানে আপনি বলছেন যে আপনি সিকিউরিটির একটি এজেন্সি চালান, ব্যাংকে আপনি সিকিউরিটি দেন, ব্যাংকে চুরি হলো, সিকিউরিটি ইনচার্জ সে অবাক হয়ে বলতে পারে না যে বাবা কি করে চুরি হলো। আপনি চৌকিদার যদি হন, তাহলে দেশ বা দেশে যে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতির দায় তো আপনাকে নিতে হবে দিদি। দেখুন, এই আজকের টপিক কিন্তু
একটা ডিমার্কেট করে দিচ্ছে। রাজ্য সরকারের পুরো শিক্ষা দপ্তর জেলে, করাপশন, মামলা, হাইকোর্ট, সেই দিকে আজকে এতদিনের নরেন্দ্র মোদী সরকার এই প্রথম একটা এত বড় স্ক্যাম গায়ে লাগলো, যেটা সত্যি প্রথমে বিশ্বাস হচ্ছিল না। কিন্তু এটা ঘটনা যে আপনার এই ডার্ক ওয়েব থেকে যে গোপন সাইট, যেটা নর্মাল মেশিনে ধরা পড়ে না, সেখানে দেখা গেল। সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার ইমিডিয়েটলি পরীক্ষা ক্যান্সেল করলো, ইমিডিয়েটলি সিবিআইকে দিল, যাদের নাম উঠে এসছে তাদের অ্যারেস্ট করলো, সিবিআই তাদের কাজ শুরু করে, 0 টলারেন্স বলছেন, মাননীয় শিক্ষামন্ত্রীও বলছে। কিন্তু না, ডার্ক ওয়েব যে আছে, ডার্ক ওয়েবে যে এরকম ভাবে লিক হচ্ছে, সেটা আপনারা জানতেন না কেন? মানে এত দেরি হলো কেন? সেটা জানা সম্ভব না, কারণ আপনাদের এত টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এত এজেন্সি আছে দিদি। সাইবার ক্রাইম যে অ্যানালিটিক্স এর থ্রেট অ্যানালিটিক্স, তার যে ডিপার্টমেন্ট, তারা এই রিপোর্টটা দেবার পরে সবাই নোটে চড়ে বসে। ঠিক, সেটা কেন, এটা কেন এত দেরি কেন হলো? একদম এক্স্যাক্টলি আমার মানে দিদি, আমি এটা শুধু আপনাকে না, আমি আপনাকে শুধু এটা জিজ্ঞেস করিনি। আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী কিছুক্ষণ আগে ধর্মেন্দ্র প্রধান দেশের শিক্ষামন্ত্রীকেও একই প্রশ্ন করেছে, ডার্ক ওয়েবে মানে আপনারা যদি অসহায় বোধ করেন, আপনাদের কাছে ইডি, সিবিআই এত কিছু আছে, তাহলে আমাদের বাড়ির ছেলেমেয়েরা কি করবে? একবার শুনে নি ধর্মেন্দ্র প্রধানকে এই ডার্ক ওয়েব নিয়ে জিজ্ঞেস করা ওই অংশটি। ये बहुत बड़ी बात आपने कही है कि डार्क वेब में, डार्क नेट में ये पेपर लीक हो गया था, तो इसके पीछे कोई ना कोई तो बहुत बड़ा हाथ है। एक जो मैं कह रहा हूँ एग्जाम माफिया होगा, कोई एजुकेशन माफिया होगा, ये कोई आम आदमी तो नहीं करा सकते ना डार्क वेब में लेना। एक ऑर्गेनाइज्ड इंडस्ट्री एक माफिया तरह से बन गई है। तो मेरा सवाल ये है धर्मेंद्र प्रधान जी, अब तक आप पहले भी शिक्षा मंत्री रह चुके हैं, ये बात आपके सामने क्यों नहीं आई? इस पर एक्शन क्यों नहीं हुआ अब तक? अर्नब जी, जब भी ये डार्क नेट की बात आई, गृह विभाग की I4C एजेंसी ने कल ही हमको 3 बजे यूजीसी चेयरमैन को बताया कि ये क्वेश्चन में, इस एग्जामिनेशन में कॉम्प्रोमाइज होने की ये इंडिकेशन है, ये प्रमाण है। हम समय नहीं बिताए उसके ऊपर, उसको कैंसिल करने में। ये डार्क नेट ये कभी हमारी सोचने की परिधि में नहीं था, आज सोचना पड़ रहा है जी। इसीलिए हमने उसको सीबीआई को सौंपा है। पब्लिक एग्जामिनेशन में कोई गड़बड़ी ना हो, लॉ डिपार्टमेंट ने कानून लाए हैं, जल्दी उसको अमल भी किया जाएगा। অর্চনা দি, আমার একই প্রশ্ন, এইটা আপনারা করতে পারেন না? মানে ইংরেজিতে একটা শব্দ আছে নাইভ, নিষ্পাপ কি করে থাকতে পারেন আপনারা? 10 বছর ধরে শিক্ষা দপ্তরের পুঙ্খানুপুঙ্খ জানার কথা আপনাদের। মানে নতুন কোন, আমি যদি ধরতাম যে ইউপিএ আমলে ইন্ডি জোটের যে কোনো একটা সরকার এসেছে, সেখানে হয়তো শুভজিৎ সরকার এই মুহূর্তের দেশের শিক্ষামন্ত্রী কিচ্ছু জানে না, আপনারা তো তা নন। না, আমি বলছি দেখুন, যেমন ইচ্ছে করে কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হয় না, ইচ্ছে করে আগুন লাগে না, গাফিলতিতে হয় না। ইট ক্যান বি হিউম্যান এরর, ইট ক্যান বি টেকনিক্যাল, যাই হোক, কিন্তু আগুন লাগা, প্রাণ যাওয়া, ধ্বংস হওয়া, সহিষ্ণুতা, এবং তার জন্য যারা চালাচ্ছে তারা কিন্তু রেকটিফাই করার কি জায়গাটা করছেন? ইমিডিয়েট রেকটিফাই করার কি জায়গা করছেন? ভারতবর্ষে বারবার বিরোধীরা বলছে যে জোড়াতালি দিয়ে উচ্চ শিক্ষা দপ্তর চালানো হচ্ছে। লার্ন ফ্রম মিস্টেকস, যেটা হয়েছে সেটা কি বিজেপি, সেটা 0 টলারেন্স। বিজেপি এই যে ভুল, এই যে হাতটা পুড়লো, সেখান থেকে বিজেপি কি শিখবে? ডেফিনেটলি একটা বড় মারাত্মক ক্ষতি। যতটা, তাও তো ধরুন ক্যান্সেল হয়েছে, আজকে যদি ক্যান্সেল না হতো, তাহলে আপনি চিন্তা, যদি সরকার যেভাবে পশ্চিমবঙ্গে বিরোধীদের হয়ে এখনো বিশ্বাস করে না যে শিক্ষায় দুর্নীতি হয়েছে, এখনো তাদের বাঁচাবার জন্য সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছে, সেই জিনিস জায়গায় তো আমাদের কেন্দ্রীয় সরকার নেই, এটা তো পরিষ্কার। দ্বিতীয় কথা, আমাদের সর্বান্তকরণে আমাদের না, আমি নিজে পার্সোনালি মনে করি ছাত্রদের স্বার্থ সবার আগে, পরীক্ষার সিকিউরিটি এবং সরকারের যেই জায়গায় ভুল হয়েছে ইমিডিয়েটলি সেগুলো যেভাবে করা সম্ভব, দরকার হলে এনটিএ এর খোল নালজ বদলে ফেলা দরকার। যে পরীক্ষা দিয়ে আজকে আইআইটি, ইঞ্জিনিয়ার, বড় বড় এক্সাম, যার উপরে মানুষের ভবিষ্যৎ জীবন নির্ভর করে, সেখানে ভুল হবে কেন? আর হলে আমাদের মন্ত্রী যদি না জেনে থাকেন, হি হ্যাজ টু কারেক্ট হিমসেলফ অ্যান্ড হিজ ডিপার্টমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফর ওয়েলফেয়ার অফ স্টুডেন্টস। বেশ, আমার ভালো লাগলো দেখে। সুকন্যা দি, আপনিও নিশ্চয়ই দেখছেন, অবশ্যই আপনি দেখছেন, আমি আর আপনি তো কয়েক ইঞ্চি দূরে মাত্র বসে রয়েছি, অর্চনা দিও বসে রয়েছেন। অর্চনা দি বিজেপির মুখপাত্র, অর্চনা মজুমদার চিকিৎসক এবং পাশাপাশি বিজেপি দলটা করেন, দীর্ঘদিন ধরে করেন। এই অ্যাপ্রোচটা আপনাদের বা তৃণমূল কংগ্রেসে হচ্ছে না কেন দিদি? আপনারা এখনো অ্যাপ্রোচ বলুন।
জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশন, আমরাও তো দুর্নীতি না দেখুন, শিক্ষায় যে দুর্নীতি হয়েছে সেটাকে আমরাও মানিনি। দিদি যে একটা কথা বললেন, না আপনি এখনো কি মানেন যে আপনার দলের সুপ্রিম কোর্টে যারা নাকি অপরাধী, যারা নাকি দোষী, যারা যদিও এখন এটা বিচারাধীন, তারা নিজেরা যাচ্ছে বিচারাধীন, নিশ্চয়ই তৃণমূল আছে, বিজেপি। আরে আপনি দ্ব্যর্থহীন ভাষায় বলুন না দিদি, আপনি দ্ব্যর্থহীন ভাষায় বলুন আমার দল তৃণমূল কংগ্রেস, সেই দলের যে শিক্ষামন্ত্রী ছিল সে চোর, আমার দল তৃণমূল কংগ্রেস যে দলের আমার দল যে চোর কাউকে বলতে পারবো না, না আমি ধর্মেন্দ্র প্রধানকেও চোর বলতে পারবো, না আমি নরেন্দ্র মোদীকেও চোর বলতে পারবো, আমি কাউকে চোর বলতে পারবো না। একজন আইনজীবী হিসেবে আমি কাউকে চোর বলতে পারবো না। এটা বিচারাধীন, এটা বিচারাধীন।